আসসালামু আলাইকুম। এসএসসি 2021 সালের কেমিস্ট্রির ষষ্ঠ উইকে যে অ্যাসাইনমেন্টটা দিছে, আমি আজকে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ এটা সলভ করে দিচ্ছি। তোমরা আমার সাথেই থাকো ইনশাল্লাহ। এই 15-20 মিনিট যদি আমার লেকচারটা দেখো, তাহলে এই অ্যাসাইনমেন্টটা তোমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। অ্যাসাইনমেন্টের স্যাম্পল আনসারটা আমি দিয়ে দিব এখানে। সো থাকো, প্রথমেই দেখো অ্যাসাইনমেন্টটা কি বলছে। অ্যাসাইনমেন্টে এই 8টা যৌগ দিয়ে দিছে। H2O মানে পানি, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, CCl4, এই CCl4 মানে বুঝো তো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। আর PCl5 মানে কি ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টা আয়োডাইড, আর কি সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই 8টা যৌগ দিয়ে আছে। H2O, CO2, CCl4, PCl5, PCl3, Pi5, তারপরে SO2, SO3। এই 8টা যৌগ তোমাকে বলছে এদের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, তারপর এখানে কি কি তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এগুলা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে। তাহলে শুরু করি। এইটা খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিছে। প্রথমে বলবা হাইড্রোজেন পরমাণুর যোজনী 1 ধরে অন্যান্য পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত একটা প্রতিবেদন নিম্নে প্রণয়ন করা হলো। ডান। প্রথমটা হেডিং দাও ক দিয়া, যৌগে পরমাণু সমূহের যোজনীর হিসাব। প্রথমটা বলছে এই যে 8টা যৌগ আছে উদ্দীপকে, এই 8টা যৌগে এই যে পরমাণুগুলো আছে না, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, তারপরে ক্লোরিন, ফসফরাস, সালফার, এগুলার যোজনী হিসাব করতে বইয়ের মতো করে। আমি কিন্তু একদম হুবহু বইয়ের মতো করে দিছি তোমাদের পঞ্চম অধ্যায়ে যোজনী, পরিবর্তনশীল যোজনী বা সুপ্ত যোজনী যেভাবে বের করছে ওইভাবেই দিছি। তাহলে দেখো, প্রথমে বলবা যৌগে পরমাণু সমূহের যোজনীর হিসাব। তোমাকে 8টা যৌগে এইভাবে দেখায় দিতে হবে। ওকে, ভয় পায় না, এটা একটু লেন্দি, পরেরগুলো খুবই ছোট ছোট। তাহলে H2O যৌগের ক্ষেত্রে হেডিং দিবা। আমি H2O যৌগে হাইড্রোজেন আর অক্সিজেনের কী বের করতে চাচ্ছি? যোজনী। তাহলে সবসময় মনে রাখবা, সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়, মানে হাইড্রোজেনের যোজনী 1 ধরেই কিন্তু অন্যগুলোর যোজনী বের করে। তাহলে সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। আবার কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। অর্থাৎ একটা যৌগে কোনো মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে ওই সংখ্যাটাই হবে ওই মৌলের কি? যোজনী। এটাই লিখছি। অতএব H2A একটা অক্সিজেন পরমাণু 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, সেহেতু অক্সিজেনের যোজনী 2। তাই বলছি না, একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তাহলে এখানে একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা। তাহলে অক্সিজেনের যোজনী হলো 2। তাহলে লিখবো অতএব H2OA হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। এই কথাটা বলে তোমাকে দেখাই দিতে হবে, মানে বের করা দেখাইতে হবে কিন্তু, নাইলে হবে না কিন্তু। এখন আসো H2O পাইলাম। এখন আসো CO2 যৌগের ক্ষেত্রে। CO2-র ক্ষেত্রে চিন্তা মনে রাখবা, একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণই হলো ওই মৌলের যোজনী। অর্থাৎ যে কোনো একটা পরমাণুর সাথে যে কয়টা অক্সিজেন যুক্ত হবে সংখ্যা, যেমন এখানে একটা কার্বনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে? 2টা। তাহলে তার দ্বিগুণ হবে কার্বনের যোজনী 4। বুঝতে পারছো? এটাই বলছে, একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণই হলো ওই মৌলের যোজনী। জয়টা অক্সিজেন যুক্ত হবে তারকে দ্বিগুণ করে দিবা, ওইটাই হবে ওই পরমাণুর যোজনী। তাহলে এই ক্ষেত্রে দেখো, কার্বনের একটা পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? CO2 তৈরি করে। এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা হইল কত? 2। কার্বন একটার সাথে অক্সিজেন কয়টা? 2টা না? তাকে 2 দ্বারা গুণ করলে হয় কত? 4। কাজেই কার্বনের যোজনী হইল 4। তাহলে CO2A কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। ডান, ডানে ডান ডান, শেষ হয়ে গেল। এখন আসো CCl4 এর ক্ষেত্রে, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে। এটা মনে রাখবা, কোনো মৌলে একটা পরমাণু যতগুলা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা ওই পরমাণুর যোজনী, হাইড্রোজেনের মতো। অর্থাৎ ক্লোরিনের যোজনীটাকে সবসময় 1 ধরা হয়, হাইড্রোজেনের মতো। হ্যাঁ, তাহলে কোনো মৌলের একটা পরমাণু যতগুলা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাই হলো ওই মৌলের বা পরমাণুর যোজনী। এক্ষেত্রে দেখো, একটা কার্বন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? 4টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে CCl4 গঠিত হয়। সুতরাং কার্বনের যোজনী 4, অর্থাৎ একটা কার্বন 4টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। অতএব CCl4 এ কার্বনের যোজনী 4, ক্লোরিনের যোজনী 1। তা কয়টা গেল? 3টা, আরও 5টা যৌগ বাকি। এরকম 8টা যৌগের হিসাব দিতে হবে কিন্তু। এখন আসো
এই দুইটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। PCl5 এবং PCl3 এর ক্ষেত্রে আলাদা আলাদাও তোমরা চাইলে দিতে পারো, একসাথেও দিতে পারো, একই প্যাটার্ন তো, তাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। তাহলে PCl5 আর PCl3 এর ক্ষেত্রে কোনো মৌলের একটা পরমাণু, একটু আগেই দিচ্ছি কিন্তু, যতগুলা ক্লোরিনের সাথে যুক্ত হবে তার যোজনী হলো তত, একটু আগে যেটা বললাম। অর্থাৎ কোনো মৌলের একটা পরমাণু যতগুলা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাই হলো ওই পরমাণুর যোজনী। তাহলে দেখো PCl5 এর ক্ষেত্রে চিন্তা করো, এই যে PCl5, ওকে, এই PCl5 দেখো, হ্যাঁ, এই যে PCl5 একটি ফসফরাস পরমাণু 5টা ক্লোরিনের পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে PCl5 ফসফরাসের যোজনী কত? 5। তাই তো বলছি, শেষ। এখন অবশ্য এইটা PCl3 একটা ফসফরাস পরমাণু কিন্তু 3টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী হবে 3। আমি এটাকে একটা ছক আকারে দিছি, হ্যাঁ, এই যে দেখো, এটাকে আমি একটা ছক আকারে দেখাই দিছি, যৌগ মৌল যোজনী। PCl5 মৌল আছে ফসফরাস আর ক্লোরিন, আর PCl3 ফসফরাস আর ক্লোরিন। তাহলে যোজনী এইটার ক্ষেত্রে ফসফরাসের যোজনী 5, ক্লোরিনের 1, ফসফরাসের যোজনী 3, ক্লোরিনের 1। কিন্তু PCl3 কিন্তু ফসফরাসের 3, PCl5 কিন্তু ফসফরাসের 5। আশা করি এটা পারবা। চলো, আরও কয়টা যৌগ বাকি? 3টা যৌগ বাকি। সেই 3টার একটু যোজনী বের করে ফেলি। এখন আসো সিমিলারলি Pi5 এর ক্ষেত্রে, ফসফরাস পেন্টাআয়োডাইডের ক্ষেত্রে আমরা জানি বলবা ক্লোরিন আর আয়োডিনের যোজনী সমান এবং তাই 1, অর্থাৎ ক্লোরিন আর আয়োডিনের যোজনী সমান এবং 1। তাইলে আবার কোনো মৌলের একটা পরমাণু যতগুলো আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাই হলো ওই মৌলের বা ওই পরমাণুর যোজনী। এক্ষেত্রে Pi5 একটা ফসফরাস পরমাণু 5টা আয়োডিন পরমাণুর সাথে যুক্ত হয় বলে ফসফরাসের যোজনী 5। ডান। তাহলে Pi5 ফসফরাসের যোজনী 5 আর আয়োডিনের যোজনী 1 হয়ে গেল। এখন আসো সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে। তো একটা পরমাণুর সাথে আগে কিন্তু একটা পাইছো এই জিনিসটা, হ্যাঁ, H2 এর ক্ষেত্রে, হ্যাঁ, সরি H2O না, একটু আগে যেটা পাইছিলা CO2 ক্ষেত্রে, একটা পরমাণুর সাথে একটা অক্সিজেনের, একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণই হলো ওই পরমাণুর যোজনী। একটা পরমাণুর সাথে যে কয়টা অক্সিজেন যুক্ত হবে তার দ্বিগুণ করে দাও, তাহলে ওই পরমাণুর যোজনী পেয়ে যাবা। তাহলে সালফার ডাইঅক্সাইডে দেখো একটা সালফার পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় না, তাহলে সালফারের যোজনী কত? এই 2-এর দ্বিগুণ, অর্থাৎ 2 × 2 সমান কত? 4। সালফার ট্রাইঅক্সাইডে একটা সালফার পরমাণু 3টা অক্সিজেন, এই যে এইটাই কিন্তু একটা 2টার সাথে যুক্ত, এটা একটা কয়টার সাথে? 3টা। তাহলে সালফার ট্রাইঅক্সাইডে একটা সালফার পরমাণু কিন্তু 3টা অক্সিজেনের সাথে যুক্ত, তাহলে সালফারের যোজনী 3 × 2 মানে 6। জয়টা হবে তার দ্বিগুণ করে দেওয়া, 3 × 6 6, তাই না? দেখো এখানে 3টা অক্সিজেন, তার দ্বিগুণ কত? 3 × 2 = 6। তাহলে আমরা বলতে পারি অতএব সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী কত? সালফার ডাইঅক্সাইডে 4 এবং 6। এটা বলে দিছি কিন্তু যথাক্রমে। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী যথাক্রমে 4 এবং 6, এবং উভয় ক্ষেত্রে অক্সিজেনের যোজনী কিন্তু 2, দুটাই কিন্তু অক্সিজেনের যোজনী 2। ওকে, তাহলে ক নাম্বারের আনসার বা প্রতিবেদনে কোনো আনসার দেওয়ার দরকার নেই, যেভাবে আমি বলছি এইভাবেই দাও। ক নাম্বার হেডিংটার আনসার এখানে শেষ। এখন আসো খ নাম্বারে যাই। এখন খ নাম্বার দেখো, তোমাকে যে এই 8টা যৌগ বলছি না, এই 8টা যৌগের মধ্যে পরিবর্তনশীল যোজনী আর সুপ্ত যোজনী কোন কোন মৌল দেখায় সেটা বের করতে বলছে। তোমাকে এই 8টা যৌগের মধ্যে পরিবর্তনশীল যোজনী কে কে দেখায় আর সুপ্ত যোজনী কে কে দেখায় সেটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে দেখো, আগে দেখো পরিবর্তনশীল যোজনী কি, আমি সংজ্ঞাটা এখানে দিয়ে দিছি। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। অর্থাৎ একটা পরমাণু বা একটা মৌলের যদি একের অধিক যোজনী থাকে সেটাকে আমরা কি বলি? পরিবর্তনশীল যোজনী। তাহলে তোমার এই 8টার মধ্যে দেখো তো ভাই, এই যে দেখো তুমি একটু আগেই বের করছো PCl5 কিন্তু ফসফরাসের যোজনী কত? 5, আর PCl3 ফসফরাসের যোজনী কত? 3। ডান। আবার Pi5 ফসফরাসের যোজনী 5। তাহলে PCl5, PCl3 আর Pi5 এই 3টায় ফসফরাসের যোজনী 5 3 5। তাহলে এখানে ফসফরাস কি দেখাচ্ছে? পরিবর্তনশীল যোজনী দেখাচ্ছে। আবার এই দুইটাই আসো, সালফারের যোজনী, সালফার ডাইঅক্সাইডের 4 বাইর করছো, মনে আছে? আগে গথ্রু করো ক নাম্বার, এটা বাইর করছো 6। তাহলে এখানেও সালফার কি দেখাচ্ছে? পরিবর্তনশীল যোজনী দেখাচ্ছে। এটাই আমি বলছি, দেখো কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে উদ্দীপকের PCl5, PCl3, Pi5 এই 8টার মধ্যে এই 3টা যৌগে ফসফরাসের যোজনী কত পাবা? যথাক্রমে 5 3 ও 5।
তাহলে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী হলো 5 আর 3। ডান, এটা হয়ে গেল। কোনো মৌলের একাধিক যোজনী থাকলেই কিন্তু পরিবর্তনশীল যোজনী। তাহলে আমার উদ্দীপকে আমি ফসফরাসের একাধিক যোজনী পাইছি, তাহলে তার পরিবর্তনশীল যোজনী 5 আর 3। 5কে 2 বার লেখার দরকার নাই। এবং আসো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের যোজনী কত পাইছি আমরা? 4 আর 6। তাহলে সালফারের পরিবর্তনশীল যোজনী কত হবে? 4 আর 6। ডান, একটু পর্যন্ত তোমরা পারবা। এখন আসো সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী যাওয়ার আগে আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সুপ্ত যোজনী যদি আমি বলি, ধরো সালফার ডাইঅক্সাইড একটু আগেই বের করছো, এইটায় সালফারের যোজনী কত? 4। সালফার ডাইঅক্সাইড একটু আগেই বের করছো, এই যৌগে সালফারের যোজনী কত? 4। এটাকে বলা হয় সালফারের সক্রিয় যোজনী। অর্থাৎ একটা যৌগে তুমি যে যৌগ নিবা, এই যৌগে ওই মৌলের যে যোজনী থাকবে ওইটা হলো সক্রিয় যোজনী। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের যে যোজনী পাইছে সেটা হলো সক্রিয় যোজনী। আবার চিন্তা করো, সালফার সর্বোচ্চ কত যোজনী দেখাইতে পারে বলো তো? তোমাকে এটা আলাদা করে জানতে হবে। এই সালফার সর্বোচ্চ কিন্তু কত যোজনী দেখাইতে পারে? 6। মানে একটা যৌগে কোনো মৌলের যে যোজনী পাবা সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। যেমন সালফার ডাইঅক্সাইডের 4। আর তোমাকে দেখতে হবে সালফারের সর্বোচ্চ কত যোজনী দেখাইতে পারে। অন্য যৌগগুলো নিয়ে চিন্তা করো যে ম্যাক্সিমাম কত দেখাইছে, ম্যাক্সিমাম কিন্তু 6। তাহলে এই দুইটার ডিফারেন্সটাই হলো সুপ্ত যোজনী। তাইলে সুপ্ত যোজনী হচ্ছে, যদি মানে লিখো, এই যে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী কি করে দাও? বাদ দিয়ে দাও। সর্বোচ্চ যোজনী বিয়োগ কি? সক্রিয় যোজনী। বুঝছো? তাহলে সুপ্ত যোজনী হচ্ছে ওই মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যৌগের সক্রিয় যোজনী বিয়োগ করে দাও, তাহলেই তুমি সুপ্ত যোজনী পেয়ে যাবে। এই ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী কত হবে? 6 থেকে 4 বিয়োগ করো 2। সুপ্ত জিনিসটা কি আমরা কিন্তু জানি, আগ্নেয়গিরি কি থাকে? সুপ্ত অবস্থায় থাকে, হঠাৎ করে কি হয়? বিস্ফোরিত হয়, তাই না? তো সুপ্ত মানে কি? এই জিনিসটা আমরা ইউজ করি নাই। সুপ্ত তাপ বিভিন্ন জায়গায় পড়ছো, মানে যে তাপটা ইউজ করি নাই, সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। তাহলে তুমি নিজেই চিন্তা করো, সালফার সর্বোচ্চ কত দেখাইতে পারতো? 6। মানে তার ক্ষমতা সর্বোচ্চ কত? যোজনী 6 দেখাইতে পারতো, বাট এই যৌগে সে দেখাচ্ছে কত? 4। তাহলে তাই সুপ্ত অবস্থায় রাইখা দিছে কত? 2। এটাই জানতে চাইছে। তাহলে তুমি আনসারটা এইভাবে দিবা। আনসারটা এইভাবে দাও যে কোনো মৌলের সুপ্ত যোজনী হলো ওই মৌলের সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্য। একটু আগেই দেখালাম, সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্যই হলো সুপ্ত যোজনী। তাহলে উদ্দীপকের এই যে দেখো CO2 আর CCl4, আমরা কিন্তু উদ্দীপকের CO2 আর CCl4 এই দুইটা যৌগে কিন্তু কি পাইছি? কার্বনের সক্রিয় যোজনী, কিন্তু মানে যোজনী যেটা পাইছি ওইটাই হলো সক্রিয় যোজনী 4। আবার কার্বনের সর্বোচ্চ যোজনীও কিন্তু 4। তাহলে CO2 আর CCl4 যৌগে বা এত সি এর সুপ্ত যোজনী কত? এই যে সর্বোচ্চ তাইকা সক্রিয়টা বিয়োগ করে দাও, এখানে দুইটাই সমান, তাহলে 4 - 4 সমান কত হবে? 0। বুঝতে পারছো? তাইলে তুমি দেখাবা CO2 আর CCl4 এই দুইটা যৌগে কার্বনের যোজনী 4, এটাই সক্রিয় যোজনী, আর তার সর্বোচ্চ যোজনীও কিন্তু 4। তাহলে এই দুইটার সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ থেকে সক্রিয়টা বাদ দাও, অর্থাৎ 4 - 4 মানে 0। ডান। এরপরে আসো PCl5 আর PI5, এই দুইটাই কিন্তু ফসফরাসের যোজনী আমরা কত পাইছি? 5। এটাই হবে ফসফরাসের সক্রিয় যোজনী। যৌগের মধ্যে যেটা পাবা এটাই তার সক্রিয় যোজনী। আর ফসফরাসের আমরা জানি সর্বোচ্চ যোজনী কত? 5। এই যৌগে সক্রিয় যোজনীয় 5, আবার আমরা জানি সর্বোচ্চ যোজনীয় 5। তাহলে PCl5 আর PI5 যৌগে পি এর সুপ্ত যোজনী কত হবে? সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ করে দাও, অর্থাৎ 5 - 5 সমান কত? 0। ওকে। তারপরে আসো PCl3। এখানে কিন্তু প্রত্যেকটা যৌগ আলাদা আলাদা করবা, দুইটা যদি সমান থাকে একসাথে করে দিতে পারো। PCl3 এ ফসফরাস, মানে এই যৌগে ফসফরাসের যোজনী কিন্তু 3, আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী কিন্তু 5। একটু আগেই বলছে সর্বোচ্চ যোজনী সবার জন্য সমান, মানে একটা মৌল সর্বোচ্চ কত দেখাচ্ছে, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। তাহলে PCl3 এ ফসফরাসের সুপ্ত যোজনী, এই যে দেখো সর্বোচ্চ তাইকা সক্রিয়টা বাদ দিচ্ছি, 5 - 3 সমান কত? 2। এটা পারবা। আবার আসো সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী বাইর করছে কত? 4। আর আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হবে 6 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে পাবা 2। সিমিলারলি সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী 6, আর সালফারের সুপ্ত মানে সর্বোচ্চ যোজনীয় 6।
তাহলে সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী হবে 6 থেকে 6 বিয়োগ করলে 0। খ নাম্বার পার্ট শেষ। এখন থাকলো লাস্ট পার্ট। ওকে, লাস্ট পার্টটায় যাই আমরা। হ্যাঁ, এখন দেখো লাস্ট পার্টটা বলছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। অর্থাৎ তোমাকে একটু আগে দেখালাম না যে উদ্দীপকে এই 8টা যৌগ দেয়া আছে, এই 8টা যৌগের মধ্যে কোন কোন মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ আছে সেটা তোমাকে বের করে বলতে হবে এদের ব্যবহারটা। যেমন আমরা জানি কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আমরা জানি কি ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আমরা কি জানি আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, তাই না? এই জিনিসগুলো তোমাকে বের করে এদের ব্যবহারটা বলতে হবে। তাহলে দেখো আমি কিভাবে বলছি, আমি বইলা দিছি আমার 8টা যৌগের মধ্যে কিন্তু আয়োডিন আছে। তাহলে আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ তার ভর সংখ্যা হলো 131/I, 131/I। তাহলে আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ 131I, 131I। ওকে, যার ভর সংখ্যা 131 বিশিষ্ট আয়োডিনটা নিব। হ্যাঁ, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131/I সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। অর্থাৎ এটা চিকিৎসা করার সময় যে রোগীকে ক্যান্সার চিকিৎসা করাবা সেটাকে পরিমাণ মতো এই সমৃদ্ধ একটা দ্রবণ, মানে তুমি একটা যে কোনো একটা লিকুইডে এই তেজস্ক্রিয় আইসোটোপটা দিয়া এই দ্রবণটা পান করানো হয় পরিমাণ মতো, কিন্তু হ্যাঁ ইচ্ছা মতো খাইলে হবে না। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়, আমাদের যে থাইরয়েড আছে না ওই থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয়, 131 আয়োডিন থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে। ডান। তাইলে তুমি কি পাইলা, 131 ভর সংখ্যা বিশিষ্ট আয়োডিনটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা কিভাবে কাজ করে, এটাকে আমরা একটা দ্রবণের সাথে ব্যবহার করে পরিমাণ মতো যার দরকার তাকে খাওয়াই দেয়। তারপরে ওই আয়োডিনের ওইটা থেকে কি হয়, বিটা রশ্মি নির্গত হয়, যেটা ওই থাইরয়েডের ক্যান্সার কোষটাকে কি করে দিবে, ধ্বংস করে দিবে। তারপরে আসো আবার আমরা কি জানি, ফসফরাসের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেটা হলো গিয়ে 32 ফসফরাস। ফসফরাসের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেটা হলো 32 ফসফরাস, অর্থাৎ 32 ভর সংখ্যা বিশিষ্ট ফসফরাস। এইটা হলো রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাস এর ফসফেট ব্যবহার করা হয়। মনে রাখবা 32 ফসফরাস তেজস্ক্রিয় আইসোটোপের ফসফরেট জিনিসটা ব্যবহার করা হয়, বুঝছো? আবার ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ হলো 32 ফসফরাস। রক্তের লিউকুমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয়। আর পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ 14 কার্বন ব্যবহার করা হয়। আমরা যেটা নর্মালি 12 কার্বন, এটা না, 14 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন ব্যবহার করা হয়। 3টা পাইলাম। এখন আসো আরেকটা, আবার তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। তাইলে আমাদের জমিতে কিন্তু সার দেয়া লাগে, নাইট্রোজেন ফসফরাসের সারটা কিন্তু মাটির জন্য খুবই উপকারী, নাইট্রোজেন ফসফরাসের সার। এখন একটা জিনিস চিন্তা করো, এই নাইট্রোজেন আর ফসফরাসের সার বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। তাহলে তুমি বুঝবা কেমনে মাটিতে এখন বেশি আছে না কম আছে বা কতটুক দেয়া লাগবে, সেটা আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কি করতে পারি, জানতে পারি। কিভাবে জানবা, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন আর ফসফরাস আছে তা জানা যায়। তার মানে ঘাটতি থাকলে বেশি দিব, বেশি হলে কমায় দিব। আর তা জেনে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস প্রয়োজন তার হিসাব করা যায়। উদ্ভিদের তেজস্ক্রিয় ফসফরাস আর তেজস্ক্রিয় নাইট্রোজেন মূলের মাধ্যমে গ্রহণ করে। উদ্ভিদ তেজস্ক্রিয় ফসফরাসের যে আইসোটোপ আর তেজস্ক্রিয় নাইট্রোজেনের যে আইসোটোপটা আছে সেটা মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এ সকল তেজস্ক্রিয় আইসোটোপ হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে। এটা একটা যন্ত্র, হ্যাঁ, গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এ তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও কি করা যায়, পরিমাপ করা যায় আর কি। তাহলে গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এ তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত আর পরিমাপ করা যায়। এভাবে উদ্ভিদের বৃদ্ধি প্রক্রিয়া জানা যায় এবং জমিতে নাইট্রোজেন আর ফসফরাসের ঘাটতি বা আধিক্যতা বোঝা যায়। তাহলে তুমি কিন্তু জমিতে কি পরিমাণ মানে এক্সট্রা সার দেওয়া লাগবে সেটা ইজিলি কি করতে পারবা, বের করতে পারবা। তাহলে আমি কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের এরকম কয়টা, 1টা 2টা 3টা 4টার ব্যবহার দেখছি। তোমরা যদি জানো নেট থেকে ঘেটে বা বই থেকে আরও 2-1টা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লিখতে পারো সেটা বেটার, বাট এই 4টা দিলেই হবে। তোমাদের বইয়ে বলছে 3টার বেশি দিলেই ফুল মার্ক দিতে। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা এখন কেমিস্ট্রির অ্যাসাইনমেন্টটা মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু কম ভালো লাগলেও করো কিন্তু, হ্যাঁ। এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো দিব সেগুলো দেখার আমন্ত্রণ থাকলো, কারণ তোমরা যদি বেশি বেশি করে দেখো
তাইলে কিন্তু আমি উৎসাহ বা কী পাই, কিক পাই আর কি, সোজা কথা, যে আরও বেশি বেশি করে ভিডিওটা আপলোড করার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ সবাই ভালো থাকো।